সুপ্রিয় দর্শক ও সুধী শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। আমাদের আজকের আলোচনার বিষয় করোনাকালীন ত্বক ও চুলের সুরক্ষা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং সেই সাথে আছেন ডাক্তার ফারিয়াল হক এলভিস, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট, প্রেসক্রিপশন পয়েন্ট ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ার। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে আপনাদের যে কোনো জিজ্ঞাসার জন্য আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সেই সাথে ফেসবুক থেকে লগ ইন করে দেখতে পারেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যার এবং ম্যাডাম দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। স্যারকে দিয়ে একটু শুরু করি। স্যার যেহেতু একটা সরকারি হসপিটালে কর্মরত আছেন চর্ম ও যৌন বিভাগে, সেক্ষেত্রে আসলে শীতকালে কি কি ধরনের প্রবলেমগুলো নিয়ে আসছে বা প্রাইভেট প্র্যাকটিসে কি ধরনের প্রবলেমগুলো নিয়ে আসছে, যেহেতু আমরা অলরেডি শীতের মৌসুমে চলে এসেছি, একটু যদি আমাদের সাথে বলেন। ধন্যবাদ আপনাকে। শীতে মূলত যেই জিনিসটা হচ্ছে যে হিউমিডিটি কমে যাচ্ছে ওয়েদারে, যার কারণে ত্বক তার নর্মাল ব্যারিয়ার হারায়, পাশাপাশি চুলও তার ব্যারিয়ার যেটা সেটা একটু ডিসরাপশন হয়, যার কারণে শীতে আমরা ত্বক এবং চুলের অনেক ধরনের পেশেন্ট পেয়ে থাকি। এর মধ্যে মূলত দেখা যাচ্ছে ঠোঁট ফাটা, স্কিন ড্রাই হয়ে ফেটে যাওয়া। অনেকের ধারণা আছে যে একনি প্রবলেমটা শীতে কমে যায়, কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স একনি শীতে অনেক বেশি ভয়াবহ রূপ নেয়। শুধু যে ওয়েলি স্কিনের জন্য স্কিন হয় তা তো না, পাশাপাশি চুলের যেমন সর্বপ্রথম আমি আসবো খুশকিটা ব্যাপক আকারে পাওয়া যায় এই উইন্টারে, পাশাপাশি ড্রাই স্ক্যাল্পের জন্য, এবং এর কারণে যে হেয়ার ফলটা সেটা অনেক বেশি হয়, যার কারণে ইয়াং জেনারেশনের তরুণী সবাই খুশকি নিয়ে আসছে। এছাড়া কিছু ডিজিজ যেটা বডি এবং স্ক্যাল্প দুইটাই এফেক্টেড করে, যেমন সোরিয়াসিস, সেবোরিক ডার্মাটাইটিস, সেবোরিক ফলিকুলাইটিস, এই ধরনের রোগগুলো আমরা পাই, যেটা মাথা এবং ফেস বডি সম্পূর্ণ শরীরে আসে। আর মানে কিছুটা ফাঙ্গাস জনিত এগুলো মানে এক্স্যাক্টলি ফাঙ্গাল ইনফেকশনগুলোও হয়। আর আমজনতা যদি বলি আমরা, সেই ক্ষেত্রে আমরা পাই স্ক্যাবিস, আপনি জানেন, যেটা খাঁটি বাংলায় আমরা পাঁচরা বলতে পারি, সেই রোগটা ব্যাপকতা একটু শীতে বেশি পাই। আমরা স্যারের কাছে এসে আবার চুলের প্রবলেমগুলো একটু সলিউশনটা জানবো এবং আমরা কি করতে পারি। আমি একটু ম্যাডামের কাছে আসতে চাচ্ছি। ম্যাডাম যেহেতু ত্বকের বিভিন্ন বিষয় নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, রিসেন্টলি আমরা আসলে এই ত্বকের বিষয়গুলোতে কি কি ধরনের প্রবলেম পাচ্ছি, বা ইয়াং জেনারেশন থেকেও যদি আমরা বলি যে না, তারা ত্বকটাকে যতটুকু আছে তার থেকে একটু ভালো করতে চাচ্ছে, আবার সবাই আসলে এখন শুধুমাত্র এক্সপেক্টরগুলো আসলে অনেকটা ফেস করে। সেক্ষেত্রে যদি একটু বলেন যে ত্বকের আসলে আমরা কি কি জিনিসগুলো আসলে পাচ্ছি পেশেন্ট এবং কি ট্রিটমেন্ট দিচ্ছি। যদি আপনি সিজন ওয়াইজ বলেন তাহলে হচ্ছে যে এখন তো শীতকাল থেকে আমি যদি শুরু করি, তাহলে ধরেন যে আমাদের ত্বকের যে লেয়ারগুলো থাকে না, উপরে এপিডার্মিস, ডার্মিস, সাবকিউটেনিয়াস, সব থেকে উপরে যে লেয়ারটা এপিডার্মিস, এটাকে আমরা ডেড সেল লেয়ার বলি। এর সব থেকে উপরিভাগে যেটা স্টেরাম কর্নিয়াম, এটাকে আমরা ডেড সেল লেয়ার বলি। তো এইখানে আমাদের কিছু ন্যাচারাল ময়শ্চারাইজিং ফ্যাক্টর থাকে, যেমন ল্যাকটিক অ্যাসিড থাকে, হাইলোনিক অ্যাসিড থাকে, বিভিন্ন অয়েলস থাকে। তো এই ন্যাচারাল ময়শ্চারাইজিং ফ্যাক্টরগুলো শীতকালে হ্যাম্পার হয়, যেহেতু হিউমিডিটি কম, ড্রাই হয়ে যায়, এবং এই ড্রাইনেস থেকে বিভিন্ন ধরনের ঠোঁট ফাটা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সান রিলেটেড যে ইস্যুসগুলো, যেহেতু আপনার উপরের ব্যারিয়ারটা ডিস্টার্বড হচ্ছে, আপনি যখন সানলাইটে যাচ্ছেন, সানলাইটে গেলে আপনার সান রিলেটেড ইস্যুসগুলো বেশি হয়, যেমন ফ্রেকেলস, ছোট ছোট তিলের মতন, তারপর মেস্তাটা বেড়ে যায়, এই ধরনের প্রবলেমগুলো দেখা যায়। তারপরে ধরেন যে আপনার স্যার তো বলেনি যে স্ক্যাল্পে যে খুশকির যে সমস্যাটা, এটা বেড়ে যায়। আর বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজ যেগুলো আছে, সারা বছর মানুষ সাফার করে, শীতে এটা বেশি করে, যেমন সোরিয়াসিস, এক্সিমা, বাচ্চাদের ক্ষেত্রে অ্যাটোপিক ডার্মাটাইটিস, এই ধরনের ইয়েগুলো, কোল্ড আর্টিক্যারিয়া, এই জিনিসগুলো বেড়ে যায়। আর যদি অন্য ক্ষেত্রে আপনি সিজন ওয়াইজ না বলেন, এখন বেশিরভাগ আমরা পাচ্ছি স্টেরয়েড ফেস, কারণ ফর্সাকারী ক্রিম মাখছে মেয়েরা বেশি, টিন এজ থেকে শুরু হচ্ছে, এবং এই ফর্সাকারী ক্রিমগুলোর মধ্যে যে স্টেরয়েড থাকে সেগুলোর জন্য হচ্ছে যে স্কিনে বিভিন্ন ধরনের রিঙ্কেলস আসছে, ছোট ছোট র্যাশেস মতো আসছে, তারপর একনে বা ব্রনের যে সমস্যাগুলো, এগুলো বেড়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু একনি বা ব্রনেরটা নিয়ে আপনার কাছে আসবো অবশ্যই, কারণ যারা দর্শক তারা এই বিষয়টিতে অনেক ফেস করেন অনেকেই। স্যারের কাছে একটু আসতে চাচ্ছিলাম যে স্যার, যে আমরা বলছি যে এখন ডেন্ড্রাফের প্রবলেমটা বেড়ে যাচ্ছে, সেটা অয়েলি হেয়ার বা একটু ড্রাই হেয়ার দুইটা মিলিয়ে যদি একটু অ্যান্সারটা করেন যে আসলে আমরা কি করতে পারি।
ধন্যবাদ আপনাকে। ড্যান্ড্রাফ আসলে অনেক ধরনের হতে পারে। সহজভাবে বলতে গেলে এটা একটা সুপারফিশিয়াল ফাঙ্গাস বা ডার্মাটোফাইটস বলতে পারি। শীতকালে ওয়েদার হিউমিডিটি কম থাকায় স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, যার কারণে এইগুলা বিপুল পরিমাণে বংশবৃদ্ধি করে। তখন মাথায় স্কেলি একটা লেয়ারের মতো পড়ে, পাউডারি স্কেল হতে পারে বা থিক লেয়ার হতে পারে। এখন ড্যান্ড্রাফটা অনেক ধরনের হয়, কিছু আছে তৈলাক্ত খুশকি। বিশেষত এইটা আমরা স্ক্যাল্প যাদের তৈলাক্ত, মূলত অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা বংশগত চুল পড়ার পেশেন্টের আর্লি সিমটম হিসাবে কিন্তু ওয়েলি স্ক্যাল্প আসে। অনেক পেশেন্ট এসেই কমপ্লেন করে যে আমরা যদি মাথায় হাত দিয়ে নখ দিয়ে টান দিই তাহলে নখের মধ্যে খুশকি আসে, কিন্তু সেটা ভেজা ভেজা। শ্যাম্পু করছি, সকালে শ্যাম্পু করলাম, বিকালে আবার ওয়েলি হয়ে গেল, সেটা একটা জেনেটিক ইস্যু। আর শীতকালে কমনলি যেগুলা হয়, একটু আগে ডক্টর ফারিয়াল যেটা বলছিল, যেমন সোরিয়াসিস, স্ক্যাল্প সোরিয়াসিস হতে পারে। সেখানে যেটা হয়, সেল টার্নওভারের টাইমটা কমে যায়। নর্মালি সাপ যেমন খোলস পাল্টাচ্ছে, মানুষও কিন্তু কন্টিনিউয়াস খোলস পাল্টাচ্ছে। মানুষের ক্ষেত্রে সেটা নর্মাল টাইম ডিউরেশন 28 থেকে 32 দিন, কিন্তু সোরিয়াসিস পেশেন্টের ক্ষেত্রে সেটা 24 থেকে 48 ঘন্টায় টার্নওভার হচ্ছে, যার কারণে একটা ডেড সেল এসে বসতে না বসতে আরেকটা চলে আসে এবং ঠিক একটা লেয়ার হয়। তো সোরিয়াসিসের স্ক্যাল্প যদি থাকে সেই ক্ষেত্রে আলাদা শ্যাম্পু। ইউজুয়ালি আমরা একটা স্টেরয়েড শ্যাম্পুর পাশাপাশি টার শ্যাম্পু অথবা কিটোকোনাজল শ্যাম্পু ইউজ করতে পারি। কেউ কেউ সেলেনিয়াম সালফাইড পছন্দ করেন। আর যাদের ক্ষেত্রে ওয়েলি স্ক্যাল্প, তাদের ক্ষেত্রে বলবো স্ক্যাল্প রেগুলার শ্যাম্পু করা লাগবে। সেই ক্ষেত্রে মিনোক্সিডিল, আপনি জানেন একটা বহুল প্রচলিত চুল গজানোর ওষুধ। মিনোক্সিডিল কিন্তু শ্যাম্পু ফর্মে আছে, একটা সেফটি প্রোফাইলের মধ্যে নিয়ে সেটাকে শ্যাম্পু, তাদের জন্য ওয়েলি স্ক্যাল্পে খুব ভালো কাজ করে। আমরা একটু জানবো, একজন দর্শক আছেন আমাদের সাথে জয়েন করেছেন, আমরা তার প্রশ্নটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি 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 জি, আমার ওয়াইফ আর কি, আমার ওয়াইফ, ওনার নাম হলো শিল্পী আক্তার। তো বেশ 3 বছর ধরে এরকম যে স্কিনের উপরে একটা কালো দাগ পড়ছে, কালো কালো দাগ, মেস্তা, যেটা মেস্তা, এটা মেস্তা বলে, কিন্তু এটা অনেক ক্রিম দেওয়ার পরে মেস্তাটা ভালো হয়। এরপরে আবার ভালো হওয়ার পরে দেখা যাচ্ছে যে পুরা স্কিনটা, পুরা ফেসটা একেবারে নষ্ট হয়ে গেছে, কালো দাগ পড়ে গেছে একেবারে। আচ্ছা, স্যার বা ম্যাডামের কোনো প্রশ্ন আছে কিনা কোনো তার কাছে? কোন ধরনের? আচ্ছা, আপনার ওয়াইফের বয়সটি কত দর্শক? বয়স হলো 35। সেটা কি মুখের মধ্যে হচ্ছে, চেহারাতে হচ্ছে? হ্যাঁ, মুখের ভিতরে, গালে গালে হচ্ছে, তারপরে এই যে নাকের ওখানে হচ্ছে, গালেই হচ্ছে আর কি, যে গালে ফেজের উপরে ফেজে একে কালো দাগ পড়ে গেছে। ঠিক আছে, আমরা স্যারের কাছ থেকে উত্তরটা একটু নিচ্ছি। স্যার যদি একটু আমাদের সাথে শেয়ার আচ্ছা, উনি নিজেই বলছেন যে এটা মেস্তা, সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা মেলাজমা বলি যেটাকে। এক্স্যাক্টলি, এটা কারো কারো প্রেগন্যান্সি ইস্যুতেও হয় হরমোনাল ইমব্যালেন্সের কারণে। পাশাপাশি মেস্তা কিন্তু 3 ধরনের হয়। একটা একদম সুপারফিশিয়াল, হালকা, যেটা সহজে ট্রিটমেন্টে চলে যায়। আরেকটা আছে মিক্সড। আর সবচেয়ে কঠিন মেস্তা যেটা, আমার মনে হয় ডক্টর ফারিয়াল একমত হবেন, যে যেটা ডিপ ডার্মাল। এই পরীক্ষাগুলো আমরা ইউজুয়ালি ডার্মাটোলজিস্টরা যেটা করি, একটা উডস্ল্যাম্প পরীক্ষার মাধ্যমে নির্ণয় করি কোনটা কি। এর মধ্যে বিভিন্ন ধরনের লাগানোর ঔষধ আছে। গোল্ড স্ট্যান্ডার্ড যদিও এখনো হাইড্রোকুইনন বলা হয়, তারপরে ইউরোপের অনেক দেশে সেটা এখন বন্ধ করা হয়েছে। পাশাপাশি কিছু ট্রিটমেন্ট আমরা করি, যেমন মাইক্রোডার্মা অ্যাবডেশনের সাথে আইপিএল লেজার, কার্বন ফেশিয়াল, আপনি জানেন এখন খুব বহুল আলোচিত। খাওয়ার কিছু ওষুধ আমরা ইউজ করে থাকি, যেটা পিগমেন্টেশন, অর্থাৎ মেলানিন যে সেলটা পিগমেন্ট প্রোডাকশন করছে সেটাকে কমিয়ে নিয়ে আসে। ম্যাডাম কি বিষয়ে কিছু অ্যাড করতে চান কিনা? মেলাজমা আসলে স্যার যেটা বললেন যে ডার্মাল, যেটা ডিপ ডার্মাল, এটা অবশ্যই রেজিস্ট্যান্ট টু ট্রিট, ভেরি রেজিস্ট্যান্ট টু ট্রিট, এবং বারবার আসতে থাকে, এটা রিকারেন্স রেট অনেক বেশি। আর যদি মিক্স টাইপ হয়, তো মেলাজমা দেখা গেছে যে বেশিরভাগই মিক্স টাইপ হয়ে থাকে। হ্যাঁ, এপিডার্মালটা কম, ডার্মালটা খুব কমই দেখা যায়, বাট মিক্স টাইপটা হচ্ছে সব থেকে কমন, বিশেষ করে আমাদের এই কন্টিনেন্টে। মানে মিক্সড হচ্ছে যে এপিডার্মিস ডার্মিস দুটো ইনভলভ থাকে। তো যখন আমরা ক্রিম দেই, যে স্যার যে সমস্ত ওষুধের কথা বললেন বা ক্রিম, এগুলো দিয়ে আমরা ট্রিটমেন্ট করি, তো যখন দেই তখন এপিডার্মালটা কিন্তু স্লাফ আউট হওয়ার সম্ভাবনা, মানে এটা মোটামুটি কিওর হয়ে যায়। বা যে একটুখানি ডার্মাল এটা থেকে যায়, এটার জন্য আবার রিকারেন্স হতে থাকে। সো দাগটা, পেশেন্ট বলবে যে আমার কখনো কখনো দাগটা বেশি দেখা যায়, কখনো কখনো কম দেখা যায়। তো এগুলোর সাথে ওষুধের পাশাপাশি আমরা
কেমিক্যাল পিল করে থাকি। কেমিক্যাল পিলসটা খুবই জনপ্রিয় মেস্তার জন্য। এটা খুবই ইন চেম্বার, জাস্ট কোনো ডাউন টাইম নাই, আপনি আসবেন চেম্বারে, জাস্ট 5-10 মিনিটের মধ্যে আপনি এটা করে চলে যাবেন। এটাতে কোনো ব্যথা বা ওরকম কিছু নেই। সো এই পিলিংটা করে আমরা এইগুলোর পাশাপাশি, ওষুধ বা ট্রিটমেন্টের পাশাপাশি পিলিংটা করলে খুব সুন্দর ফল পাওয়া যায়। বাট একটু ধৈর্য ধরে আসলে আসতে হয়, করতে হবে আসলে। স্যারের কাছে ছিলাম, যে স্যার বলছিলেন যে তৈলাক্ত ড্যান্ড্রাফটা অনেক সময় জেনেটিক্যাল হয়ে থাকে, সেক্ষেত্রে যদি ড্রাই স্ক্যালি স্কিন হয় সেক্ষেত্রে স্যার কি করা যায়? ড্যান্ড্রাফের জন্য ইউজুয়ালি কিটোকোনাজল শ্যাম্পু, কারো কারো ক্ষেত্রে যদি পিম্পলসের মতো আসে ড্যান্ড্রাফের সাথে, আমরা স্টেরয়েড কিছু শ্যাম্পুর কথা বলি। আর সবচেয়ে জরুরি হচ্ছে শীতকালে বিশেষত যাদের খুশকির প্রবণতা আছে তাদের ক্ষেত্রে মিসেলার শ্যাম্পু কিছু, আপনি জানেন আজকাল বাজারে আমাদের দেশের কিছু কোম্পানি নিয়ে আসছে যেটা হেয়ার রুট থেকে স্ক্যাল্পটাকে পরিষ্কার করে। এবং অনেক সময় আমরা খাওয়ার কিছু ঔষধ দিই, অ্যান্টিফাঙ্গাল, টার্বিনাফিন বা ইট্রাকোনাজল, এই জাতীয় ঔষধও খুশকির জন্য দিয়ে থাকি। আর জরুরি হচ্ছে শীতে এমনি ওয়েদার ঠান্ডা থাকায় পানির চাহিদা আমাদের কমে যায়, কিন্তু বডির সিস্টেমের কারণে পানি তো আমাদের খেতেই হবে, এটা একটু খেয়াল করে। পাশাপাশি ডায়েট হ্যাবিটে যদি প্রচুর শাকসবজি, ফ্রুটস আমরা খাই, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্সের ডেফিসিয়েন্সিতেও অনেক সময় দেখা যায় পারসিস্টেন্ট ড্যান্ড্রাফ থেকে যায়। সো এই বিষয়গুলো যদি আমরা সার্বিকভাবে খেয়াল করি তাহলে মনে হয় যতটুকু আসলে খুশকি আক্রান্ত হচ্ছে তার থেকে অনেকটাই কমে আসতে পারে, এবং সিজনাল ভ্যারিয়েশন আস্তে আস্তে দেখা যাবে যখন গরমকাল আসে তখন মোটামুটি চলে যেতে পারে। ম্যাডাম একটা কথা বলছিলেন, আমরা বলছিলাম যে অ্যাকনি বা পিম্পলের প্রবলেমটা নিয়েও আসে শীতকালে, এবং সবকালেই আসলে এই প্রবলেমটা থাকে। এটা নিয়ে যদি একটু বলতেন, কারণ আসলে যারা ইয়াং জেনারেশন যারা প্রোগ্রামটা দেখেন তাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যে ফেসে কোনো কিছু হলেই সেটা নিয়ে মানুষ কিন্তু খুব বেশি মাত্রায় চিন্তিত থাকে। আর সেক্ষেত্রে আসলে অ্যাকনি হওয়ার কারণগুলো কি থাকে সেটা এবং কি ধরনের লক্ষণ উপসর্গগুলো দেখলে আমরা আসলে ট্রিটমেন্ট নেওয়া উচিত সেটা একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। অ্যাকনে বা ব্রন যেটা আমরা বলি সেটা সাধারণত বয়সন্ধিকালে হয়। তো বয়সন্ধিকালে হয়, এটা অ্যাকনে হওয়ার প্রসেসটা খুবই চমৎকার। এটা আমি অন্য ইয়েতেও বলেছি, সেটা হলো যে আপনি যে কোনো কারণে, কিছু কারণে হয়ে থাকে, যেমন হচ্ছে বয়সন্ধিকালে আমাদের শরীরে কিছু হরমোন চেঞ্জ আসে। তো হরমোনের মধ্যে টেস্টোস্টেরন, যে অ্যান্ড্রোজেন যে হরমোনগুলো, তার মধ্যে টেস্টোস্টেরন হরমোন পুরুষ মহিলা দুজনের শরীরে থাকে, এই হরমোনটা বেড়ে যায়। ফলে এটার কাজই হলো যে ওই আমাদের স্কিনে যে তৈলগ্রন্থি থাকে, সেবাসিয়াস গ্ল্যান্ড, এটার কাজটাকে বাড়িয়ে দেয় এবং বেশি বেশি করে তেল সিক্রেট করতে থাকে। এখন আপনি একটা টার্ম আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজ, এই পেশেন্টগুলোর আরো বেশি মাথায় এরকম হতে ওইটা আরেকটা সাইড। আমি জেনারেল বলছি, জেনারেল যে কোনো মানুষের বয়সন্ধিকালে ব্রণ হওয়ার কথা বলছি। তো এখন যখন সিক্রেশনটা বেড়ে যায়, তখন যদি আপনি প্রপারলি আপনি মুখটা ক্লিন না করেন, তখন ওই পোর্সগুলোর ভিতর থেকে তেলটা বেরোতে পারে না, তো ওই পোর্সগুলো ক্লগ হয়ে যায়। তখন ওইখানে যে সেবামটা এনট্র্যাপড হয়, ওই তৈলটা, এটাকে খাওয়ার জন্য একটা ব্যাকটেরিয়া আসে, সেটা হচ্ছে প্রোপায়োনিব্যাকটেরিয়াম অ্যাকনে। তো ওইখানে অ্যাকিউমুলেট করতে থাকে ব্যাকটেরিয়া, এবং তার ফলেই হচ্ছে ব্রনটা হয়। এবং ব্রন বিভিন্ন ধরনের হয়, আমরা যে ব্ল্যাক হেডস বলি, হোয়াইট হেডস বলি, এটাকে আমরা কমেডোনাল অ্যাকনে বলি। ব্যথা হলে আমরা ইনফ্ল্যামেটরি অ্যাকনে বলি। বড় বড় সিস্টের মতো হলে নডুলোসিস্টিক অ্যাকনে বলি। যে কোনো ধরনের দানা বিভিন্ন প্রকারে এটা দেখা দিতে পারে। তো এখন হচ্ছে যে ব্রণ হওয়ার যে এই যে কারণটা, এটার মধ্যে জেনেটিক ইস্যুস থাকতে পারে। একটা তো নর্মালি বয়সন্ধিকালে হতেই পারে যদি আপনি মুখ ক্লিন না করেন ঠিক মতন। তারপর হচ্ছে জেনেটিক ফ্যাক্টরস, আপনার মায়ের ছিল এই বয়সে আপনারও হবে, এই ধরনের হতে পারে। স্ট্রেস এখন আমাদের অনেক বেশি, সো স্ট্রেসের জন্য অ্যাডাল্ট অ্যাকনে দেখা যাচ্ছে। তারপর আমরা প্রচুর এখন মেকআপ ইউজ করছি, বিভিন্ন ধরনের প্রোডাক্টস ইউজ করছি। আগে যেমন আমাদের নানি দাদিরা সেরাম টেরাম এগুলো কিছু ইউজ করতো না, তাদের স্কিন অনেক ভালো ছিল। এখন আমরা সেরাম, টোনার, অনেক কিছু ইউজ করছি। সো অনেক ধরনের কেমিক্যাল ইউজ করার ফলে কি হচ্ছে, আমাদের এই ধরনের বিভিন্ন র্যাশেস, আমাদের র্যাশেস হচ্ছে, ব্রণ হচ্ছে, এই ধরনের এই কারণগুলোর জন্য। এখন বেশিরভাগ ক্ষেত্রে আগে দেখা যেত বয়সন্ধিকালে হয়, কিন্তু এখন দেখা যায় অ্যাডাল্ট অ্যাকনিওটাও বেড়ে গেছে। এবং আমরা যদি একটু বলি সংক্ষেপে যে আসলে এই কারণগুলোকে প্রতিরোধ করার জন্য যদি আমরা কিছু মেজারমেন্ট নিলাম, সেই সাথে আসলে ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব, মানে এই ট্রিটমেন্টগুলো সাধারণত আমরা কিভাবে ট্রিটমেন্ট করার ক্ষেত্রে আমরা তিনটা ভাগে যদি ভাগ করি, যে মাইল্ড অ্যাকনে, মডারেট আর সিভিয়ার অ্যাকনে। যদি মাইল্ড হয়, আপনার একটা পিম্পল উঠেছে, দুটা পিম্পল উঠেছে, সেক্ষেত্রে আপনি মুখটা ভালোভাবে একটা ভালো ক্লিনজার, স্যালিসাইলিক অ্যাসিড যুক্ত ক্লিনজার বা জেল বেসড, যদি আপনার অয়েলি স্কিন হয় জেল বেসড কোনো ক্লিনজার, অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো টি ট্রি অয়েল যুক্ত কোনো ক্লিনজার আপনি ইউজ করলে দেখবেন যেটা এমনি চলে গেছে। সাথে কিছু লাইফস্টাইল তো অবশ্যই না বললেই নয়, তাই না? যে ভালোভাবে পানি খাওয়া, বিশেষ করে 8 থেকে 10 গ্লাস দৈনিক পানি খাওয়া। তারপরে হচ্ছে আপনি একটু এক্সারসাইজ করলেন, যাতে শরীরে যে ইমপিউরিটিসগুলো আছে এগুলো যাতে বেরিয়ে যায়, কারণ আমাদের এখন পলিউশন অনেক বেশি, আমাদের খাদ্যে ভেজাল বেশি। সো এক্সারসাইজ করা, লাইফস্টাইলটা সুন্দর করে মেনটেন করা, 6 থেকে 8 ঘন্টা ঘুমোনো,
এই ধরনের লাইফস্টাইল প্লাস আপনার হচ্ছে যে একটু ভালো ক্লিনজার ইউজ করলে চলে যায়। মডারেট যদি হয় ডক্টরের কাছে আসতে হবে। মডারেট মানে আপনার বেশ কিছুটা একসাথে গুচ্ছভাবে উঠেছে, সেটা সেই জন্য ডক্টরের কাছে আসলে আমরা সাধারণত জেল বা ক্রিম এই ধরনের মলম এই ধরনের কিছু দিয়ে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করি, না হলে আমরা মুখে খাওয়ার ওষুধ দিই। আর সিভিয়ার হলে মুখে খাওয়ার ওষুধের পাশাপাশি আমাদের কিছু প্রসিডিউরস আছে, কেমিক্যাল পিলস আছে যেটা খুব চমৎকার কাজ করে। মাইক্রোডার্মাব্রেশন আছে, বাট মাইক্রোডার্মাব্রেশন আমি পার্সোনালি ব্রন স্কিনে দেই না, অন্য ডক্টররা দিলে দিতে পারে, বাট কেমিক্যাল পিলটা খুব চমৎকার কাজ করে। সো প্রসিডিউর প্লাস মুখে খাওয়ার ওষুধ এই দুটো খুব সুন্দর কাজ করে। স্যারের কাছে একটু ফেরত আসি। স্যার, খুব একটা কমন টার্ম আমরা এখন যখনই ডার্মাটোলজিস্টদের সাথে কথা বলছি যে পিআরপি, সেটা আসলে চুলের জন্য কতটুকু আসলে মানে কার্যকর, বা কোন বয়স থেকে আসলে করলে কার্যকর হয়, বা জেনেটিক্যালি যদি চুল পড়ে যেয়ে থাকে, অ্যালোপেশিয়া থাকে কারো, সেক্ষেত্রে আসলে কতটুকু কার্যকর? কার্যকারিতা বলতে গেলে আমি বলবো অন্তত হেয়ার ফলের ট্রিটমেন্টে পিআরপি যুগান্তকারী একটা ট্রিটমেন্ট পদ্ধতি। সেটা খুব সহজ একটা জিনিস, চেম্বারে করা যাবে। যে পেশেন্টের ব্লাড নিলাম একটা বিশেষ মেশিনে, সেন্ট্রিফিউজ মেশিনে রেগুলেট করে একটা অংশ আলাদা বের করে নিয়ে আসা হয়, যেটা ছোটবেলায় আমরা পড়েছি যে অনুচক্রিকা, অর্থাৎ অল্প ব্লাডের মধ্যে বেশি প্ল্যাটিলেট সেলটা কালেক্ট করি। সেইটা আমরা মাথার ত্বকে দিই। ধরেন আমার হাত আমি কেটে ফেললাম, কোনো ওষুধপত্র কিনলাম না, তারপরে অটোমেটিক একটা হিলিং প্রসেস আছে যেটা আল্লাহ প্রদত্ত। এখানে মূল ভূমিকাটা পালন করে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর বলে একটা জিনিস, যেটা আমার আপনার সবার রক্ত থেকে কন্টিনিউয়াস রিলিজ হচ্ছে। এই মুহূর্তে আমার বা আপনার মাথার ত্বকের ব্লাড ভেসেলে যে পরিমাণ গ্রোথ ফ্যাক্টর রিলিজ হচ্ছে, পিআরপি দিলে সেটা বহু গুণে বেড়ে যায়, ফ্লাডিং হয়, যার কারণে এক্সিস্টিং থিন চুলের ভলিউম বেড়ে যায়, হেয়ার ফলটা কমে যায়, আর ইন কম্বিনেশন অফ সার্টেন মেডিকেশন নতুন করে হেয়ার গ্রোথও হয়। আর কিছুটা হেয়ার গ্রোথ নতুন হতে পারে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। ট্রাইকোস্কোপ করলে আমরা দেখি যে অ্যাপারেন্টলি মনে হচ্ছে স্ক্যাল্পে চুল নাই, কিন্তু হেয়ার রুটটা রয়েছে। হেয়ার রুট থাকলে পিআরপিতে অবশ্যই চুল আসবে। আর পিআরপির আরও ব্যবহার আছে যেটা সম্পর্কে ফারিয়াল বলবে, যেমন ফেস রিজুভিনেশনে আমরা করে থাকি, ভ্যাম্পায়ার ফেসিয়ালে আমরা পিআরপি থেরাপিটা ইউজ করে থাকি। এটা অনেকটা কইয়ের তেলে কই মাছ ভাজার মতো, অর্থাৎ পেশেন্টের জিনিস নিয়ে পেশেন্টকে দিয়ে দেওয়া। অনেকটা এটাকে আপনি বলতে পারেন অটোলগাস ট্রান্সপ্লান্ট, যার মানে এটার বিন্দুমাত্র সাইড ইফেক্টের কোনো সমস্যা হবে না। স্যার, অনেকে দেখা যাচ্ছে কি যে হেয়ার ইমপ্ল্যান্ট করতে চায়, আমাদের দেশে কি এটা আমরা করছি কিনা, বা এটা করলে ধন্যবাদ আপনাকে। আসলে 2013 থেকে আমাদের দেশে হেয়ার ট্রান্সপ্লান্টটা আমরা শুরু করেছিলাম। আরও অনেক ডার্মাটোলজিস্ট বা ট্রাইকোলজিস্ট যাই বলেন না কেন করছে এখন, এবং আগে যেই কস্টিংটা ছিল সেটা এখন অনেক কমে আসছে। হেয়ার ট্রান্সপ্লান্ট মূলত অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া বা বংশগত চুল পড়া, যেটা সেই ক্ষেত্রে আমরা বলি যেখানে সবগুলা ট্রিটমেন্টই ফেলিউর হচ্ছে। অন্য ট্রিটমেন্ট যেমন পিআরপি, মাইক্রোনেডলিং, স্টেম সেল, গ্রোথ ফ্যাক্টর, এই সব কিছুতে হেয়ারটা ধরে রাখা যাবে বংশগত চুল পড়ার, কিন্তু লাইফ টাইম এটা তো করা সম্ভব না। যার কারণে ট্রান্সপ্লান্টটা হচ্ছে অ্যাবসোলিউট ট্রিটমেন্ট ফর বংশগত টাকের জন্য। কেন এটা থেকে যাবে? খুব টাক মাথা মানুষজনেরও আপনি দেখবেন দুই পাশে এবং পিছনে চুলের একটা স্ট্রিপ আছে, যেটাকে বলা হয় পার্মানেন্ট জোন অফ হেয়ার। এটার কারণ হচ্ছে চুল পড়া বংশগত কারণে যেটা হয়, তাদের সবারই টেস্টোস্টেরন হরমোন কনভার্টেড হয়ে ডিএসটি যেটা হচ্ছে সেটা বেশি হচ্ছে। এটা আমারও হচ্ছে, তাদের সাথে আমার পার্থক্য হচ্ছে কনভার্সন আমার কম হচ্ছে, তাদের বেশি হচ্ছে। এই অতিরিক্ত ডিএসটি স্ক্যাল্পের নিচে যে সূক্ষ্ম সূক্ষ্ম মাইক্রোস্কোপিক ব্লাড ভেসেল আছে সেগুলাই ঢুকে আস্তে আস্তে জমতে থাকে। এক পর্যায়ে ওইটা যখন ব্লক হয়ে যায়, ওই জায়গায় চুলটা নিউট্রিশন না পেয়ে প্রথমে চিকন হয়, খাটো হয়, ছোট হয়, একসময় আঁশের মতো হয়ে ঝরে যায়। তো এখান থেকে গোড়া নিয়ে যদি ফাঁকা জায়গায় আমরা লাগাই, ব্লাডে কিন্তু ডিএসটি হরমোন ঘোরাঘুরি করবে ঠিকই, কিন্তু যেহেতু এই চুলগুলায় ডিএসটি হরমোনের কোনো সেন্সিটিভিটি বা রিসেপ্টর আল্লাহ তাআলা দেননি, সেই কারণে সেই চুলটা স্বাভাবিক চুলের মতো বড় হবে, কাটবেন, শ্যাম্পু করবেন, কিন্তু ইউজুয়ালি কখনোই পড়ে যায় না। অ্যাটলিস্ট 20 to 25 ইয়ার্স তো থাকি। স্যার, আমাদের আরেকটা ফোন আছে, আমরা ফোনটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মামুন। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমি এই 12 মাস আমার মাথায় খুশকি থাকে। শীতের দিনে খুশকিটা অত্যন্ত বেশি, আর সারা শরীর শীতের সময় খুশকির মতো একটা সাদা হয়ে যায়। এবং আপনি বিভিন্ন শ্যাম্পুর নাম বলছেন, কিন্তু শ্যাম্পুটা যদি
বেসিক্যালি মার্কেটিং কি নামটা, মার্কেটে কি নামে পাইতে পারে এরকম একটা শ্যাম্পু যদি বলতেন তাহলে। আচ্ছা, দর্শক আপনি আমাদের সাথে লাইনে থাকুন, বাট মার্কেটিং নামটা আমরা বলতে পারছি না, বাট মার্কেটিং এর নামের এগেইনস্টে যে জেনেরিক নামটা সেটা আমরা আপনাকে বলে দিচ্ছি। আপনি মার্কেটে গিয়ে বললেই এই নামের শ্যাম্পু আপনাকে দিয়ে দেওয়া হবে। আমি ম্যাডামের কাছে উত্তরটা নিচ্ছি, আসলে আমরা কি ধরনের শ্যাম্পুগুলো অলরেডি স্যার যেহেতু বলেছেন, ম্যাডাম এটা যদি অ্যাড করেন। জি, আপনি যে ধরনেরই ব্র্যান্ডের শ্যাম্পু হোক না কেন, নিচে যদি কিটোকোনাজল 2% লেখা থাকে সেই ক্ষেত্রে আপনার উপকার হতে পারে। সেলেনিয়াম সালফাইড নামে একটা জিনিস লেখা থাকে, সেটাও আপনাকে উপকারে দিতে পারে। আর সব থেকে ভালো হয় চেম্বারে আসার পরে আমরা পরীক্ষা করে দেখে তারপরে সেভাবে আমরা সিলেক্ট করি। দর্শক, কেটোকোনাজল 2% একটা শ্যাম্পু আছে যেটা বিভিন্ন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, এবং সেই সাথে সেলেনিয়াম সালফাইড। আপনি যদি আমাদের কথাগুলো শুনে থাকেন তাহলে আপনি এই নামের যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু যদি ইউজ করেন আপনি অনেকটা এটা থেকে রিলিফ পাবেন। আসলে বেসিক্যালি আমার নিজেরও এই প্রবলেম আছে, সো আমি এই দুটো শ্যাম্পু ইউজ করলে আমার শীতকালে আসলে এই প্রবলেমগুলো থাকে না। তো ম্যাডামের কাছে একটু ফেরত আসি। যদি ম্যাডাম অ্যাকনির মানে থেকে সবচেয়ে বড় যে বিষয়টা হয়, অ্যাকনিটা যখন চলে যায় তখন ইয়াং জেনারেশন অনেক হ্যাপি থাকে, কিন্তু স্কার মার্কের একটা প্রবলেম থাকে, যে অ্যাকনি অনেক সময় অনেকে খোটার অভ্যাস থাকে বা ধরার অভ্যাস থাকে। সেই স্কার মার্কটাকে আসলে আমরা কিভাবে রিমুভ করতে পারি, বা সেটার জন্য কোনো ক্রিম আছে কিনা বা কিছু আছে কিনা? অ্যাকচুয়ালি ফার্স্টে আমি বলতে চাই প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউর। তো আপনাকে আগে প্রিভেন্ট করতে হবে, কারণ স্কার মার্ক ভেরি রেজিস্ট্যান্ট টু ট্রিট, অনেক কঠিন। সো আপনি প্রিভেনশন কিভাবে করবেন, যখন একটা পিম্পল হবে তখন সব থেকে নিয়ম যেটা মানবেন সেটা হচ্ছে যে ওটাকে ক্লিন রাখা, কিন্তু ওটাকে হাত দিয়ে না খোটানো বা পপ আউট না করা কোনো কিছু দিয়ে। তো ওটা যদি আপনি না করেন তাহলে হচ্ছে যে আপনার স্কারটা হওয়ার সম্ভাবনা 80% কমে যায়। কারণ যখন আপনি পপ আউট করছেন বা হাত দিয়ে খুঁড়ছেন তখন কিন্তু আপনার যে নর্মাল যে স্ট্রাকচার স্কিনের ওটা ডিস্টার্বড হচ্ছে এবং ওখানে একটা স্কার হবেই বা একটা দাগ হয়েই যাবে। এটা একটা। 2 নাম্বার হচ্ছে যে অনেকে যেটা করে যে ডক্টরের কাছে না গিয়ে আমরা ফার্মেসি বা কেমিস্টের কাছে যাওয়ার পরে আমি বলি যে ব্রণের জন্য একটা ক্রিম দাও, খুব সুন্দর করে হচ্ছে যে স্টেরয়েড একটা ক্রিম দিয়ে দেয়, বেটনোভেট বা মমেটোসন যে কোনো। তো ওইটা দেওয়ার পরে লাগানোর পরে যেটা হয়, ব্রণ তো ভরেই যাবে, সাথে দাগও হয়, কারণ স্কিনটা অনেক ড্রাই হয়ে যায়, ইচি হয়, ফলে ওখান থেকে দাগটা অনেক বেড়ে যায়। তো এগুলো করলে মোটামুটি দাগটা হয় না। আর যদি হয়েই গেল স্কার বা দাগের জন্য এক ধরনের চিকিৎসা আছে, স্কারের জন্য আরেক ধরনের। স্কার হচ্ছে গর্ত। এই প্রশ্নের উত্তর আমরা নেব, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, তার উত্তর প্রশ্ন নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার বয়স 31 বছর। জি স্যার। আমার সমস্যা হচ্ছে, মানে আমার স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন। এখন আমি গ্লিসারিন দিয়ে পানি দিয়ে ইউজ করলে আমার মুখের মধ্যে বরং ওঠে, আমি ভ্যাসলিনও লাগাইতে পারি না। এখন এই মুহূর্তে আমি কি লাগাইতে পারি, মানে কি লাগালে আমার মুখে ভালো হয়? আমি ইটিকল ইউজ করি, ফেস ওয়াশ ইটিকল। আচ্ছা স্যার এবং ম্যাডামদের প্রশ্ন আছে কিনা, মানে তার স্কিন অনেক ড্রাই, কিন্তু শীতকালে সে যদি ভ্যাসলিন বা কিছু লাগায় বা এই টাইপের কিছু লাগায় তার ব্রণ উঠে যায়, সেক্ষেত্রে আসলে কি কি ব্যবহার করতে পারে সে? ভেসলিন তো মুখের জন্য না, তাই না? ভেসলিন ঠোঁটের জন্য, পেট্রোলিয়াম জেলি। ভেসলিন লোশনটা হাত পায়ের জন্য। তো মুখের জন্য অবশ্যই ওনাকে কোনো ক্রিম ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে মাইল্ড বা মানে আপনার যেহেতু ড্রাই স্কিন, আপনাকে ঠিক একটা অয়েল বেসড ক্রিম ইউজ করতে হবে। জি দর্শক, আচ্ছা দর্শক আমাদের সাথে নেই, ম্যাডামের কাছ থেকে স্কারের ট্রিটমেন্টটা বা দাগ হয়ে গেলে কি হয় ট্রিটমেন্টটা আমরা নিব, সেটা আমরা একটু বিস্তারিত জানবো। তার আগে একটু বিরতিতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, বাংলা ভিশনের সরাসরি সম্প্রচার ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম ত্বক ও চুলের বিভিন্ন বিষয় নিয়ে। যাওয়ার আগে একটি প্রশ্ন ছিল যে ত্বকের যে ব্রণ হয় বা অ্যাকনি হয়, অ্যাকনি হওয়ার পরে একটি স্কার মার্ক অনেক সময় হয়ে যায় বা দাগ হয়ে যায়, সেটা আসলে কিভাবে করে রিমুভ করা সম্ভব? ম্যাডামের কাছে প্রশ্নটি ছিল যে অ্যাকনিতে যদি আমরা অনেক সময় খোটাখুটি করি, সেটা করলে দাগটা বেশি হয়, আর এটা ছাড়াও যদি একটু স্পট তো পড়েই যায়, যেহেতু একটা এখানে একটা ডিজিজের মতো হয়, সেক্ষেত্রে আসলে এই দাগটাকে বা স্কারটাকে যদি আমরা একটু কমাতে চাই, কারণ মেয়েরা আসলে সবসময় আসলে বিউটিফিকেশনের দিকে অনেক সময় তাদের ইয়েটা থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি শুধুমাত্র দাগ হয়, সেটাকে আমরা পোস্ট ইনফ্ল্যামেটরি হাইপার পিগমেন্টেশন বলি। ইনফ্ল্যামেশনের পরে যে দাগটা রয়ে যায়, ওটা একটা হচ্ছে যে ট্রিটমেন্ট ছাড়া যেতে একটু সময় লেগে যায়, ঘরোয়া উপায়ে কিছু জিনিস করতে পারে, সেগুলো লাগালে চলে যেতে পারে, অথবা আমাদের কাছে আসলে আমরা কিছু ক্রিম দিই হাইড্রোকুইনোন যুক্ত, ওই ক্রিমগুলোতে কিছুটা হেল্প হয়।
আর যেটা স্কারের মতন হয়, স্কার বিভিন্ন ধরনের আছে, পিক স্কার আছে, বক্স স্কার আছে। তো আমরা একটু দেখি স্কারের ধরনটা, যদি সম্ভব হয়, যদি পিক স্কার হয় খুবই ছোট ছোট গর্তের মতন, তাহলে আমরা হচ্ছে যে কেমিক্যাল পিলস যেটা করি, টিসিএ পিল বলি, ওই টিসিএ স্পট আমরা যেটা করি, টিসিএ শট, ওইটা দিয়ে দেই আমরা। টিসিএ পিল যেটা, সেটা ওই গর্তের মধ্যে দিয়ে দেই, এবং এভাবে প্রসেস 4 থেকে 6টা সেশন নিলে গর্তটা বেশ খানিকটা কমে যায়। আর একটা আছে যে ফ্র্যাকশনাল CO2 লেজার। ফ্র্যাকশনাল CO2 লেজারও খুব ভালো কাজ করে স্কারে, কিন্তু যেটাই করি না কেন কম্বাইন করলে সব থেকে ভালো ইফেক্ট পাওয়া যায়, মানে কেমিক্যাল পিল প্লাস হচ্ছে ফ্র্যাকশনাল CO2 লেজার। তো এগুলো করলে যাবে, বাট একেবারে 100% গ্যারান্টিড না। কারণ হচ্ছে যে আমি ওই যে প্রথমে বলেছি, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। কারণ আপনার একবার দাগ হয়ে গেলে ওটাকে একেবারে আগের মতন স্কিন তৈরি করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, এটা চ্যালেঞ্জিং হয়ে যায় আমাদের জন্য। আমরা আরো বেশি এটাকে মানে হাত দিয়ে ধরি, সেটা আরো বেশি ঝামেলা হয়ে যায়। একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা প্রশ্নটি নিচ্ছি। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার ওয়াইফের বয়স হয়েছে 35। আচ্ছা, তার গত বছর 2 গালে মেস্তা হয়েছিল, আমি ডাক্তার দেখিয়েছিলাম, মেলুন একটা ক্রিম দিয়েছিল। তারপর থেকে ক্রিমটা ব্যবহার করার পরে কিছুটা পরিবর্তন, এখন 1 মাস ধরে আবার পুনরায় 2 গালে মেস্তা, বিভিন্ন রকমের সেটা কিছুটা অ্যালার্জি আছে তার শরীরে, কি করতে পারে একটু যদি। স্যার এবং ম্যাডামের কোনো কোশ্চেন আছে কিনা ওনার কাছে? রিসেন্টলি কনসিভ করেছিলেন কিনা? আপনি কি আপনার ওয়াইফ, আপনার কি রিসেন্টলি উনি প্রেগন্যান্ট ছিলেন কিনা, বা বাচ্চা? না না, প্রেগনেন্ট নাই, ওনার বাচ্চা আছে, বয়স 9 বছর, এর ভিতরে কোনো প্রেগনেন্ট নেই। আচ্ছা, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, মেস্তার কারণটা নির্ণয় করা সবচেয়ে জরুরি, দেন অ্যাকর্ডিংলি সেটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচও হতে পারে, ওরাল পিলের মাধ্যমে হতে পারে, ফারিয়াল যেটা বলছেন যে কেমিক্যাল পিলিং অবভিয়াসলি একটা ভালো রেজাল্ট দিবে। পাশাপাশি যেমন মাইক্রোডার্মা অ্যাব্রেশন এর পাশাপাশি যদি IPL লেজার আমরা প্রোটোকল একটা তৈরি করি, সেই ক্ষেত্রে অনেকটাই কমে যাবে। তবে লাইফস্টাইল মডিফিকেশন খুবই জরুরি। উনি কোনো কন্ট্রাসেপটিভ পিল ইউজ করছেন কিনা, যদি করে থাকেন সেটা ছাড়তে হবে, অন্য কোনো পদ্ধতি নিতে হবে। পাশাপাশি হরমোনাল ইস্যু যেহেতু থাকে, থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটিস আছে কিনা সেইটা দেখতে হবে, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা, সেই ক্ষেত্রেও হাইপার পিগমেন্টেশন হতে পারে। ফ্যামিলি হিস্ট্রিটা নিতে হবে। ডক্টর ফারিয়াল প্রথমেই যেটা বলছিলেন যে জেনেটিক একটা ইনফ্লুয়েন্স কিন্তু ফ্যামিলিতে থাকে। আর লাইফস্টাইলের ক্ষেত্রে উনি রান্না করছেন বা রোদে যাচ্ছেন ঘন ঘন, সেই ক্ষেত্রে অবশ্যই জরুরি একটি সানস্ক্রিন। পাশাপাশি তো হাইড্রোকুইনন ক্রিম আছে এবং অন্যান্য ক্রিম ডক্টর ফারিয়াল যেগুলো ইউজ করে থাকেন, সেইগুলোর দিকে অ্যাপ্রোচ করা যেতে ম্যাডাম পারে। এক্ষেত্রে কিছু অ্যাড করতে চান কিনা? অলরেডি আমরা যদিও ডিসকাস করেছি, বাট তারপরেও যদি কোনো কিছু অ্যাড করতে চান কিনা? অ্যাড মানে ওই যে আমাদের ওই চিকিৎসার পাশাপাশি মানে ক্রিম এবং মুখের খাওয়ার জন্য যে ওষুধগুলো দেই, একটু বলে নেই, ট্রানএক্সামিক অ্যাসিড খুব ভালো কাজ করে। আমরা লন্ডনেও এটা অহরহ প্র্যাকটিসটা করেছি। সো এই ট্রানএক্সামিক অ্যাসিডটা দিলে যেটা হয়, মেলানিন ফর্মেশনটা কমে যায়। কিন্তু যেটাই করেন না কেন, এটা কিন্তু একটা সময় সাপেক্ষ, মানে আপনি কিছুদিনের জন্য করতে পারবেন, 4 মাস 6 মাস এরকম। তারপর যেটা করে মেনটেন্যান্সটা হচ্ছে মেইনলি জরুরি। তো স্যার যে সমস্ত কথা বললেন যে এগুলো সমস্ত আমরা ট্রিটমেন্ট এগুলোই করি, সাথে আমরা মেনটেন্যান্সের জন্য বলি যে একটা মানুষ তো আজীবন ওষুধ খেতে পারবে না, বা ওষুধ লাগালেও সেখান থেকে অক্রোনোসিস ডেভেলপ করে। আমরা যে হাইড্রোকুইনন যুক্ত যে বিভিন্ন ধরনের ক্রিম লাগাতে দেই পেশেন্টদেরকে মেস্তার জন্য, সেটাতে দীর্ঘদিন যদি লাগায় ডক্টরের পরামর্শ ছাড়া, সেখান থেকে আরেকটা মেস্তার মতন আরেকটা রোগ হয়, যেটাকে আমরা অক্রোনোসিস বলি। তো এটা যাতে না হয় সেই জন্য হচ্ছে আমরা কিছু লাইফস্টাইলের করতে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে স্ট্রিক্টলি সানলাইট অ্যাভয়েড করা, এটা তো সম্ভব না। তো এই জন্য যেটা করতে হবে, একদম রিলিজিয়াসলি সানস্ক্রিন মাখতে হবে। উনি যদি শুধুমাত্র রোদে বের হওয়ার কথা আমি বলবো না, যদি বাসাতেও থাকেন, আমরা আজকাল কম্পিউটারের সামনে থাকি, মোবাইলের সামনে থাকি, সব কিছুতে ইউভি লাইট আছে। সো যদি অনেকক্ষণ যদি দেখেন যে 3-4 ঘন্টা টানা আমাকে কোনো লাইটের নিচে থাকতে হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন মাখতে হবে। আর বাইরে যদি আমরা বের হয়ে, অনেকের ধারণা থাকে যে গাড়িতে যাচ্ছি তাহলে গাড়ির গ্লাসের ভিতর থেকে তো সানলাইট ঢুকছে না, এটা ভুল ধারণা। সানলাইটের UVA UVB 2 ধরনের রশ্মি থাকে। UVAটা গ্লাসকেও ক্রস করতে পারে, সো এ থেকেও কিন্তু মেস্তাটা হতে পারে। তো মেস্তার রোগীদের এই জন্য এইগুলো সেক্টরে অনেকে কুকিং করেন, চুলার কাছে যান, হ্যাঁ অবশ্যই চুলার কাছেও কিন্তু সানস্ক্রিনটা অনেকক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে সানস্ক্রিন মেখে। তো এইগুলো যদি উনি মেনটেন করতে পারে, তাহলে ওই
ওই ওষুধের উপর নির্ভর হতে হয় না, তখন দেখা যায় যে এমনিতেও একটু মেস্তাটা কম থাকে। কিন্তু আমি যে বলেছি রোগ তো আল্লাহ দিয়ে থাকেন, এটা কিন্তু আমাদের হাতে না। তো প্রত্যেকটা রোগের ধর্ম থাকে। ডায়াবেটিস যেমন আজীবন থাকে, এটাকে কন্ট্রোল করে রাখতে হয়, মেস্তাটা এরকম স্কিনের ডায়াবেটিস বলি আমি। এটাকে আপনি যখন এই ইয়েগুলো মেনটেন করবেন তখন এটা কন্ট্রোলে থাকবে, মানে দাগটা কম দেখা যাবে। কিন্তু যখন আপনি এগুলো করবেন না, মেনটেন করবেন না, তখন আপনার ওই ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে, যেটা কিনা একেবারে ভালো না। স্যার একটা ব্যাপার কিন্তু বলছিলেন, একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করছিলেন, কারণ এই ব্যাপারগুলো আমরা অনেকদিন আগে থেকে জানলেও আমরা যত এগুলো নিয়ে কথা বলবো আসলে তত বেশি রোগীরা এই ব্যাপারটা, কারণ হেয়ার ইমপ্ল্যান্টেশন অনেকে দেখা যাচ্ছে মাথায় মানে একদম সামনের দিয়ে চুল নেই, সেক্ষেত্রে হেয়ার ইমপ্ল্যান্টেশনটা আমরা আসলে মানে মানে মোটামুটি কতটুকু সাকসেসফুলি করছি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি একটু বলেন। ধন্যবাদ। আগে ইমপ্ল্যান্ট বা ট্রান্সপ্লান্ট যেটাই বলেন না কেন, ট্রান্সপ্লান্ট শব্দটা শুনলে কিন্তু মনে হয় জটিল একটা ট্রিটমেন্ট। আসলে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে সবচেয়ে সহজ একটা পদ্ধতি। এটা পেশেন্টকে অজ্ঞান করা হয় না, লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে এই পার্মানেন্ট জোন থেকে বেছে বেছে গ্রাফট নেই আমরা, তারপর লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে এই জায়গায় গ্রাফটগুলা বসিয়ে দিই। তো যদি সফলতা বলতে চান সেটা পেশেন্টরাই বলবে। বেশিরভাগ ক্ষেত্রে আজ পর্যন্ত আমরা যতগুলা কেস করেছি সবই সাকসেসফুল হয়েছে, এখন পর্যন্ত ভালোই আছে। একটা ভুল ধারণা মানুষের থাকে, প্রায়ই আমাকে শুনতে হয় সব কিছুতে যে ট্রান্সপ্লান্ট করলে ভবিষ্যতে কার্সিনোমা বা স্ক্যাল্পের কোনো ক্যান্সার হয়ে যাবে, ব্রেনের কোনো সমস্যা হবে কিনা। এটা একটা অমূলক ধারণা, কারণ আপনি স্ক্যাল্প শব্দটার মধ্যেই আছে 5টা লেয়ার, 5টা স্তর চুলের নিচে থাকে, দেন পেরিওস্টিয়াম বোনসের, দেন বোনস, এবং এটার মধ্যে ইন্টারকানেক্টিং কোনো চ্যানেল বা কানেকশন নেই, যার কারণে এখানে লোকাল অ্যানেস্থেশিয়া করব, ট্রান্সপ্লান্ট করব, সেটা ব্রেনে চলে যাবে এমনটা না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অর্থাৎ যারা করছে তাদের গ্রহণযোগ্যতা কতটুকু। এবং ট্রান্সপ্লান্ট মানে এই না লাগিয়ে দিলাম এটা হয়ে গেল। একটা ট্রান্সপ্লান্টের ফুল ব্লোন রেজাল্ট, পরিপূর্ণ রেজাল্ট আসবে 12 মাস থেকে 15 মাসে। ইউজুয়ালি আমরা ট্রান্সপ্লান্টের পর পিআরপি করি, যেমন ধান খেতে ধান বোনার পর পানি দিতে হয়, সেই ক্ষেত্রে একটা এটা নার্সারির প্রয়োজন আছে। পাশাপাশি ওরালি কিছু ঔষধ আমরা দিই। একটা খাওয়ার ঔষধ ফিনেস্টেরাইড বা নন ফিনেস্টেরাইড, যেমন আপনি পালমেটো বলে একটা সেফেস্ট খাওয়ার ওষুধ আছে, সেটা 1 বছর চলে। পাশাপাশি মিনোক্সিডিলটা কমপক্ষে আমরা 1 বছর কন্টিনিউ করি, দেন উইথড্র করা যাবে। ম্যাডাম আমরা একদমই শেষ পর্যায়ে আছি, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ, শেষ পরামর্শ থাকে। দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ বলতে হচ্ছে যে ত্বকের যত্ন নেওয়া অবশ্যই ভালো। এখন নতুন বছর আসছে সামনে, সো আমরা হচ্ছে নতুন বছরে আমাদের বিভিন্ন ধরনের এইম বা গোল থাকে, তো আমাদের একটা গোল হওয়া উচিত নিজেকে আরও সুন্দর, আরও ভালোভাবে তৈরি করা। তো ভালো মানুষের পাশাপাশি একটা সুন্দর একটা মানুষ হওয়ার জন্য ত্বকের যত্ন নেওয়া অবশ্যই উচিত, এবং এটার জন্য লাইফস্টাইলের বিকল্প নেই। সুন্দর একটা ভালো লাইফস্টাইল মেনটেন করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, এটাই। স্যার যদি কোনো শেষ পরামর্শ থাকে দর্শকদের উদ্দেশ্যে পরামর্শ, অমিক্রন আসছে, মাস্ক ব্যবহারটা আমরা হেলাফেলা করছি, সেটা আবার আগের মতোই। একটু আগে ডক্টর ফারিয়াল যেটা বলল, রিলিজিয়াসলি অর্থাৎ মনে প্রাণে মাস্ক ব্যবহারটা করতে হবে, তাহলে ভ্যাকসিনেটেড হন বা না হন অনেকটাই প্রোটেকশন পাওয়া যাবে। আর শীতে ত্বকের পাশাপাশি চুলের যত্নে ডক্টর ফারিয়াল অলরেডি বলে ফেলেছেন যে লাইফস্টাইলের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আছে। শ্যাম্পু ব্যবহার করুন, এবং লাইফস্টাইলের বিষয়টা কি স্যার শুধু মানে আমাদের এই রোগগুলো না, সব রোগের জন্য লাইফস্টাইলটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার শীতকালে লাইফস্টাইলটা আসলে স্পেসিফিক্যালি কিভাবে করা উচিত যদি একটু বলেন। ছোটবেলায় দেখতাম যারা মর্নিং ওয়াক বা এক্সারসাইজ করতো না, শীতে ওয়েদারের কারণে সবাই করতে উৎসাহী হয়। আর প্রচুর ভেজিটেবল বাজারে আছে, শীতের শাকসবজি, সেটা খেতে হবে। সেটায় ভিটামিন ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি এগুলো অনেকটাই কমিয়ে ফেলবে। পর্যাপ্ত ঘুম ডক্টর ফারিয়াল অলরেডি বলেছেন, আর হালকা এক্সারসাইজ করতে হবে। পাশাপাশি মাথাটা, স্ক্যাল্পটা ক্লিন রাখতে হবে। ময়েশ্চারাইজার যদি কারো দরকার হয়, অলিভ অয়েল বা ক্যাস্টর অয়েল ডাইলুট করে সপ্তাহে 1 দিন ব্যবহার করা যেতে পারে। আর আপনার স্ক্যাল্পের জন্য উপযুক্ত শ্যাম্পু নিজে না পারলে ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত। স্যারকে এবং ম্যাডামকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য, অনেক মূল্যবান বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। অনেক ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ।
দর্শক, বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম করোনাকালীন ত্বক এবং চুলের বিভিন্ন বিষয়গুলো নিয়ে। আশা করি যারা আমাদের সাথে বিশেষজ্ঞ ডাক্তার ছিলেন তাদের কাছ থেকে আপনারা অনেক কিছু উপদেশ পেয়ে উপকৃত হয়েছেন। আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।